নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আজকে আমরা এই ভিডিওতে এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2020-2021 এসি 52 নাম্বার পেজে যে এডুকেশন পার্টের যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নগুলোর উত্তর করব। পার্ট বি এর 1 এবং 2 উভয়ই টিক চিহ্নগুলো করব, সঠিক উত্তর বেছে নিন, সেই প্রশ্নগুলোও করব এবং এক কথায় যে উত্তর সেগুলো আমরা করব। তাহলে চলুন শুরু করছি। আর এও বলে রাখি যে আমরা উত্তরগুলো করছি, উত্তর সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ বা মতামত থাকে তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে আমাদের লিখে জানাবেন। আর উত্তর যদি কোনো ক্ষেত্রে যদি উত্তর চেঞ্জ হয় তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু লিখে দেবো। আপনারা কাইন্ডলি প্রশ্ন উত্তরগুলো দেখার সাথে সাথে ডেসক্রিপশন বক্সটিও চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করছি। পার্ট বির 1 নম্বর প্রশ্নটি, প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ। প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া। উত্তর হবে ডি নাম্বার। 2 নাম্বার, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? বহুমুখী বিদ্যালয়ের কথা আমরা জানি মুদালিয়া কমিশনে বলা আছে, সেজন্য এটার উত্তর হবে ডি নাম্বার। 3 নাম্বার, ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? আমরা জানি ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন, কোঠারি কমিশনটাকে কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়। তাহলে কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল? 1964 খ্রিস্টাব্দে। উত্তর হবে বি। এবং মনে রাখবেন কোঠারি কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল 1966 খ্রিস্টাব্দে। যদি আসে গঠন তাহলে হবে 1964, আর যদি আসে তার রিপোর্ট পেশ কবে হয়েছিল তাহলে উত্তর হবে 1966। এখানে যেহেতু গঠন বলেছে সেহেতু উত্তর হবে বি নাম্বার 1964। 4 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের জন্য গৃহীত কর্মসূচি? অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা জানি অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য যে কর্মসূচি সেটি করা হয়েছিল। তাহলে এখানে উত্তর হবে এ নাম্বার, প্রাথমিক শিক্ষা। 5 নাম্বার, অ্যাবাকাস কোন বিষয়ের শিক্ষার উদাহরণ? অ্যাবাকাস, অ্যাবাকাস হলো গণিত শিক্ষার। অ্যাবাকাসের দ্বারা গণিত শিখন দেওয়া হয় ছোট ছোট বাচ্চাদের অঙ্ক শিখতে। অ্যাবাকাস একটি টিচিং মডেল টাইপের, সেটি ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে এখানে বি নাম্বারটি, গণিত। 6 নাম্বার, পরিবর্তনশীল মানকে কি বলে? সবসময় পরিবর্তন হতে থাকে মান, তাহলে সেটাকে কি বলছে? ভেরিয়েবল বা চল। উত্তর হবে সি নাম্বার, চল। চলের ইংরেজি হলো ভেরিয়েবল। 7 নাম্বার, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা কে? দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টন। তাহলে এখানে উত্তর হবে সি নাম্বার। নেক্সট, একটি জৈবিক প্রেষণার উদাহরণ দাও বা উদাহরণ। ক্ষুধা হলো একটি জৈবিক প্রেষণার উদাহরণ। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। কাসা দাই বাম্বিনী কে প্রতিষ্ঠা করে? কাসা দাই বাম্বিনী মানে শিশুদের জন্য যে গৃহ বলা হয় সেটি আবিষ্কার করেছেন বা প্রতিষ্ঠা করেছেন মন্তেশ্বরী। সি নাম্বার। 10 নম্বর প্রশ্নটির উত্তর কি হবে? কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে? কোঠারি কমিশন যে বিদ্যালয় শিক্ষা তার স্তর কটির কথা বলেছেন? 4টি স্তর। কোঠারি কমিশনের শিক্ষার যে স্তর ছিল 4টি। প্রথমে 10 বছর প্লাস 2 বছর প্লাস 3 বছর প্লাস 2 বছর। এখনও কিন্তু এই সিস্টেমের মাধ্যমে পড়ানো হয়। 10 বছরের মাধ্যমিক শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, 3 বছরের কলেজীয় শিক্ষা, আর 2 বছরের ইউনিভার্সিটির শিক্ষা। মানে ক্লাস 10 অবধি, ক্লাস 1 থেকে 10 10 বছর হলো, 11-12 হলো 2 বছর, আর কলেজে গিয়ে আমরা 3 বছরের শিক্ষা গ্রহণ করি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখন ভাগ হয়ে গেছে সেমিস্টার ওয়াইজ, 6টা সেমিস্টার, একই হলো 3 বছর প্লাস 2 বছর হলো MA বা MSc MCom, যেটা হোক পার্ট 1 পার্ট 2। এই হলো 4টি স্তর। 9 নাম্বার, বৃত্তি ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত কোনটি একটি সংস্থা?
AICTE এটি হলো বৃত্তি ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তর হচ্ছে সি নাম্বার। AICTEর ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। AICTEর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। যেহেতু টেকনিক্যাল এডুকেশনের কথা বলা হয়েছে, কারিগরি ও বৃত্তি শিক্ষা, সেহেতু উত্তর হচ্ছে সি নাম্বার, AICTE। 12 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশনের কাজ কবে শুরু হয়? জাতীয় সাক্ষরতার মিশনের কাজ শুরু হয় 1988 খ্রিস্টাব্দে। 13 নম্বর, কোনটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ নয়? এখানে কিন্তু নয় বলেছে, এডুকেশনাল টেকনোলজির মধ্যে পড়ছে না। এখানে কম্পিউটারও হলো এডুকেশনাল টেকনোলজি বা প্রযুক্তির মধ্যে পড়ছে, ওভারহেড প্রজেক্টর, ওয়েবসাইট, এগুলো কিন্তু সব টেকনোলজির মধ্যে পড়ছে। এখানে শুধুমাত্র শিক্ষণ মডেল যেটি আছে সেটি কিন্তু প্রযুক্তির মধ্যে পড়ছে না। মডেল আমরা একটা যে কোনোভাবে মডেল তৈরি করতে পারি শিক্ষা প্রদানের ক্ষেত্রে। একটা গ্লোব, সেটা যদি আমরা বানাই কোনোভাবে গ্লোব, প্রযুক্তি সেখানে প্রয়োজন হয় না। আমরা একটা জাস্ট মডেল তৈরি করলাম, মডেল করে শিক্ষার্থীদের পরিবেশন করি, দেখাই। তাহলে কোনটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ নয়? তাহলে এখানে উত্তর হবে শিক্ষণ মডেল, ডি। আর কম্পিউটার, ওভারহেড প্রজেক্টর, ওয়েবসাইট, এগুলো কিন্তু শিক্ষা প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট 14 নাম্বার, টাস্কফোর্স এর সুপারিশ কোন কমিশন করে? কোঠারি কমিশন টাস্কফোর্স এর সুপারিশ করেন। 12টা টাস্কফোর্স ছিল আমরা জানি, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। নেক্সট 15 নাম্বার, ইউজিসির প্রতিষ্ঠা কবে হয়? এখানে যে সনগুলো দেওয়া আছে সেই সনগুলো হিসেবে আমাদের বইয়ে যে সনটি আছে সেটি সনটি মেলে না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ইউজিসি স্বাধীনতার পূর্বেই গঠন করার কথা চলেছিল, সেটা 1945-এ, কিন্তু পরবর্তীকালে আমাদের ভারতবর্ষ ফর্মটা মানে সেই সময় গঠিত হলেও সেটা কার্যকরী এবং পুরোপুরিভাবে শুরু হয়েছিল 1956। সেহেতু বইয়ে আপনাদের 1956 থাকবে, আছে। আপনারা যদি এরকম ধরনের প্রশ্ন থাকে যেখানে 1956 নেই, যদি 1945 থাকে তাহলে আপনারা অবশ্যই 1945 দেবেন, আর যদি 1956 থাকে তাহলে 1956 দেবেন। আপনারা ইউজিসির ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, দুটো সনই কিন্তু লেখা আছে। আরও অনেক কিছু চেঞ্জেস হয়েছে। ভারতীয় স্বাধীন ভারতের কথা যদি বলি তাহলে 1956, কিন্তু অ্যাকচুয়ালি ইউজিসি ফর্মড হয়েছে 1945 সালে। নেক্সট 16 নাম্বার, প্রোগ্রাম শিখন, এটি হলো স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্ব। এই প্রোগ্রাম শিখনটা হলো স্কিনারের, তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। নেক্সট 17 নাম্বার, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলো স্থাপন করা কোথায় হয়? আয়তলেখ যখন আমরা অঙ্কন করি সেখানে পরিসংখ্যাগুলো কোথায় স্থাপন করি? শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় আমরা আঁকার সময় ব্যবহার করি, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। নেক্সট 18 নাম্বার, অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষাস্তরের উপরে প্রভাব বিস্তার করে? অপচয় এবং অনুন্নয়ন মূলত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা ধরি। অপচয় এবং অনুন্নয়ন কি? যে পড়াশোনা করতে করতে মাঝপথে যদি কেউ ছেড়ে দেয় পড়াশোনা, তাহলে সেটা অপচয় হচ্ছে। অনুন্নয়ন, একই ক্লাসে যদি বারবার একটি স্টুডেন্ট ফেল করে তার সময়ও নষ্ট হচ্ছে, আপনার শিক্ষাক্ষেত্রে খরচও বৃদ্ধি পাচ্ছে। এই যে বিষয়গুলো অপচয় এবং অনুন্নয়ন, এগুলো মূলত প্রাথমিক শিক্ষার ওপর প্রভাব বিস্তার করে, সেখানে দেখা হয়। তাহলে এখানকার উত্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা স্তর। নেক্সট 19 নম্বর, ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তর কয়টি? আমরা জানি ডেলার কমিশন সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তর হল 4টি, তাহলে এখানে উত্তর হচ্ছে সি নাম্বার। 20 নম্বর, অন্তর্দৃষ্টি সম্ভব কেবলমাত্র ড্যাশ বুদ্ধিসম্পন্ন প্রাণীদের ক্ষেত্রে। অন্তর্দৃষ্টি বা ইনসাইটফুল লার্নিং যেটা আছে সেটি কিন্তু উন্নত বুদ্ধিসম্পন্ন যেসব প্রাণী আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কারণ ইনসাইটফুল লার্নিংয়ে আমরা দেখি যে হঠাৎ করে পারিপার্শ্বিক অবস্থা, সামগ্রিক অবস্থার উপরে বিবেচনা করে বিচার করে হঠাৎ করে তার সেই সমস্যার সমাধান করা বা সেই সমস্যার সমাধান করতে পারে, তখনই সে সমস্যার সমাধান করতে পারে যদি তার বুদ্ধি ভালো থাকে।
নাহলে তো সে বুঝতেই পারবে না পারিপার্শ্বিক অবস্থা কী ঘটনা ঘটছে না ঘটছে সেগুলো দেখে। সেজন্য উন্নত বুদ্ধি সম্পন্ন প্রাণীরাই অন্তর্দৃষ্টি দ্বারা তাদের সমস্যার সমাধান করতে পারে। তাহলে এখানে উত্তর হবে এ নাম্বার, উন্নত বুদ্ধি সম্পন্ন প্রাণী। 21 নাম্বার, বয়স্ক শিক্ষার অর্থ কি? বয়স্ক শিক্ষার অর্থ বলতে আমরা জানি বয়স্ক শিক্ষা মূলত 15 বছর থেকে 15 বছর থেকে 35 বছর অবধি যারা আছে তাদের হলো এই বয়স্ক শিক্ষা দেওয়া হয়, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা প্রাথমিক শিক্ষা, ন্যূনতম প্রাথমিক শিক্ষাটাও গ্রহণ করতে পারেনি, তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা আমরা জানি প্রাথমিক শিক্ষা কাদের জন্য, 6 বছর থেকে 14 বছর বয়স্ক যারা শিক্ষার্থীরা আছেন তারা যে শিক্ষা গ্রহণ করে সেটা হলো প্রাথমিক শিক্ষা। কিন্তু 14-15 বছর হওয়ার পরেও যারা শিক্ষার আঙ্গিনায় পৌঁছয়নি বা প্রাথমিক শিক্ষা গ্রহণ বা কোনো শিক্ষাই তারা গ্রহণ করেনি, তাদের শিক্ষিত করে তোলা বা কার্যকরী শিক্ষিত করে তোলার যে কর্মসূচি সেটি হলো কিন্তু বয়স্ক শিক্ষা। তাহলে বয়স্ক শিক্ষার অর্থ কী দাঁড়াচ্ছে? নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, অবশ্যই এটা হবে। সামাজিক শিক্ষা, আমরা জানি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে, তাহলে এটি হচ্ছে। আর সিনেমাটা কী হচ্ছে? বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা, অবশ্যই বয়স্করা যাতে মোটামুটিভাবে স্বাক্ষর হতে পারে, সামান্য কিছু কাজ করতে পারে, হিসাব নিকাশ করতে পারে, সেগুলো যে শিক্ষা সেটি হলো কার্যকরী শিক্ষা। তাহলে এখানে সবগুলোই কিন্তু হচ্ছে, তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার, সবগুলি। 22 নাম্বার, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি? স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ অনুবর্তন, আর প্যাভলোভেরটা হলো এস টাইপ। নেক্সট 23 নাম্বার, উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এনইপির ফুল ফর্ম হলো ন্যাশনাল এডুকেশন পলিসি। তা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986-এর একটি নীতি হলো কি স্থাপন করা? অবশ্যই ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালে নবোদয় বিদ্যালয় স্থাপনের একটি উদ্যোগ নিয়েছিল, যাদের মেধাবী ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষায় গ্রহণ করতে পারে বা ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের কথা চিন্তা করে নবোদয় বিদ্যালয় কিন্তু স্থাপন করা হয়েছিল। নেক্সট, এবং এই শর্ট প্রশ্নের সর্বশেষ 1 নম্বরে সর্বশেষ 24 নম্বর, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছিল ম্যাকডুগাল। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, এই কথাটি কিন্তু ম্যাকডুগাল বলেছিলেন। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। তাহলে এখানে পার্ট 1টি শেষ হলো। এবার আমরা পার্ট 2র যে এক কথায় উত্তর সেগুলো আমরা করব এক এক করে। আপনারা এক কাজ করবেন, খাতা কলম নিয়ে এগুলো আমি যা বলছি রিপিট করব, আপনারা নোট ডাউন করবেন। এখানে উত্তরগুলো কিন্তু আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে করেও শুনতে পারেন বা লিখতে পারেন। আমার মতে নোট ডাউন করাটাই ভালো হবে, আমি 1-2বার রিপিট করব। তা প্রথম প্রশ্নটি আছে, প্রেষণার একটি বৈশিষ্ট্য লেখো। প্রেষণার বৈশিষ্ট্য, তা প্রেষণার 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কি বলছে? শিখনে আগ্রহ বৃদ্ধি করে। প্রেষণা যদি থাকে, ভালো থাকে, তাহলে কোনো কিছু শেখার জন্য আগ্রহ বৃদ্ধি পায়। 2 নম্বর বৈশিষ্ট্য কি? লক্ষ্যাভিমুখী আচরণ নির্দিষ্ট করে। প্রেষণা যদি থাকে বা প্রেষণা যদি ভালো থাকে, আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অভিমুখী আচরণ করতে সাহায্য করে প্রেষণা। তাহলে 2টো বৈশিষ্ট্য কিন্তু হলো এখানে, একটি হলো শিখনে আগ্রহ বৃদ্ধি করে, 2 নম্বর বৈশিষ্ট্য হলো লক্ষ্যাভিমুখী আচরণ নির্দিষ্ট করে। 2 নম্বর প্রশ্ন, কমন স্কুল বলতে কি বোঝো? কমন স্কুল, আর মনে রাখবেন কমন স্কুলের সুপারিশ কিন্তু করেছিল কোঠারি কমিশন। এখানে কিন্তু আরেকটা শর্ট কোশ্চেন হয়ে গেল, কমন স্কুলের সুপারিশ কে করেছিল? কোঠারি কমিশন। তাহলে কমন স্কুল বলতে কি বোঝো? কমন স্কুল বলতে বোঝায় সর্বজনীন স্কুল প্রথা, অর্থাৎ যেখানে জাতি, ধর্ম, সম্প্রদায়, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সবাই শিক্ষার সুযোগ পেতে পারে। এখানে শিক্ষার্থীর মেধা ও প্রতিভার উপর শিক্ষার সুযোগ নির্ভর করে। তার মানে আমাদের ভারতবর্ষে যত স্টুডেন্ট আছে, সে জাতিগতই হোক, আমাদের ভারতবর্ষে জাতিগত, ধর্মগত, সাম্প্রদায়িক এগুলো কিন্তু অনেক ভেদাভেদ আছে। কমন স্কুলটি তৈরি করার কারণটি হলো
যে আমাদের ভারতবর্ষে একটি স্টুডেন্ট বা শিক্ষার্থী, সে যে জাতিরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে সম্প্রদায় থেকে আসুক না কেন, তার আর্থিক অবস্থা ভালো হোক খারাপ হোক, তার সামাজিক অবস্থা যেরকমই হোক না কেন, সবাইকে একই ছাতার তলায় শিক্ষা দেওয়া হবে, যাতে শিক্ষার আঙ্গিনায় কোনো ভেদাভেদ না থাকে। এই জন্য, আর এই শিক্ষা আঙ্গিনায় যেটা হলো সব থেকে বেশি দেখা হবে, সেটি হলো মেধা ও প্রতিভা। মেধা এবং প্রতিভা যদি থাকে, তাহলে সে যেখান থেকেই আসুক না কেন, তাকে শিক্ষার সুযোগ দিতে হবে এবং সে শিক্ষার সুযোগ পাবে। এটাই হলো কমন স্কুল। নেক্সট, ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান? এই ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান? এটি হলো সর্বশিক্ষা অভিযানের স্লোগান। সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান কবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল? সর্বশিক্ষা অভিযানে 2001 সালে পরিকল্পনা গ্রহণ করা হয় সর্বশিক্ষা অভিযানে, এবং 2002 সালে এই সর্বশিক্ষা অভিযান কার্যকর হয়। এই প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবে। পরিকল্পনা যদি আসে তাহলে 2001 লিখতে হবে, আর কার্যকর যদি আসে প্রশ্নে তাহলে 2002 দিতে হবে সর্বশিক্ষা অভিযানে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার অথবা এনএসএস এর পুরো নামটি কি? এখানে দুটো এস আছে, এনএসএস, তাহলে এটা হবে ন্যাশনাল সার্ভিস স্কিম। ন্যাশনাল সার্ভিস স্কিম। আর যদি তিনটি এস থাকে, এন এর পরে তিনটি যদি এস থাকে, এন এস এস এস, তিনটি যদি এস থাকে, তাহলে তার ফুল ফর্ম হবে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস স্কিম। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস স্কিম। এন এর পরে দুটো এস থাকলে ন্যাশনাল সার্ভিস স্কিম, আর এন এর পরে তিনটি যদি এস থাকে তাহলে আসবে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস স্কিম। আশা রাখছি বোঝা গেছে। নেক্সট, 4 নাম্বার, ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? ট্রেজার উইদিন কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। অন্তর্নিহিত সম্পদ, ট্রেজার উইদিন কথাটির অর্থ। ডেলার কমিশনে কিন্তু এই ট্রেজার উইদিন কথাটি আছে। ডেলার কমিশনের প্রতিবেদনে শিক্ষাকে অন্তর্নিহিত সম্পদ বলে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে? ডেলার কমিশনের প্রতিবেদনে শিক্ষাকে অন্তর্নিহিত সম্পদ বলে উল্লেখ করা হয়েছে। তার ট্রেজার উইদিন কথাটির মানে কি হচ্ছে? অন্তর্নিহিত সম্পদ। তাহলে শিক্ষা হলো একটি অন্তর্নিহিত সম্পদ। 5 নাম্বার, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় পরিমাপের এককটি হচ্ছে গড়, বা যেটা আমরা ইংরেজিতে জানি মিন, MEAN, মিন বা গড়। 6 নাম্বার, শব্দপ্রবাহ কাকে বলে? এই শব্দপ্রবাহ কিন্তু মুদালিয়া কমিশনে দেওয়া। তাহলে শব্দপ্রবাহ কাকে বলে? মুদালিয়া কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে যে 7টি প্রবাহ বা বিভাগের কথা উল্লেখ করেছে সেগুলোকে বলা হচ্ছে শব্দপ্রবাহ, মানে একত্রে শব্দপ্রবাহ বলে। ঐচ্ছিক বিষয় বলতে আমরা অনেক সময় নেই না, আমাদের ক্লাস 11-এ ওঠার পরে আমাদের ক্লাস 10 অবধি পর্যন্ত কিন্তু আমাদের স্কুল থেকে বা শিক্ষা দপ্তর যেটা সিলেক্ট করে দিয়েছে সব কিছুই কিন্তু পড়তে হতো। কিন্তু আমরা ক্লাস 11-12-এ আমরা কি দেখি, যে কেউ আর্টস নিচ্ছে, কেউ সায়েন্স নিচ্ছে, আর্টসের মধ্যে অনেক সাবজেক্ট আছে, সবাই কিন্তু সব দেয় না। যার যেটা পছন্দ, কেউ এডুকেশন নিয়েছে, কেউ ভূগোল নিয়েছে, কেউ রাষ্ট্রবিজ্ঞান, কেউ ইতিহাস, এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলো এবং আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলোকে বলা হচ্ছে শব্দপ্রবাহ। তাহলে কি বলছে? মুদালিয়া কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে, উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে যে 7টি প্রবাহ বা বিভাগের উল্লেখ করেছেন সেগুলোকে একত্রে শব্দপ্রবাহ বলা হয়। নেক্সট, PTTI। PTTI এর ফুল ফর্ম কি? PTTI এর ফুল ফর্ম হলো প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। অথবা NCRHE। NCRHE এর ফুল ফর্ম চাওয়া হয়েছে। N এ হচ্ছে ন্যাশনাল, সিতে হলো কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন।
NCRH এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। আবার বলছি, NCRH এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। কারো যদি ইংরেজিতে লিখতে অসুবিধা হয় অবশ্যই আপনারা ভুল লিখবেন না, ইংরেজি উচ্চারণ করে বাংলায় আপনারা লিখবেন। 8 নম্বর, কার্যকরী সাক্ষরতা কাকে বলে? কার্যকরী সাক্ষরতা কাকে বলে? সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তাকে বলে কার্যকরী স্বাক্ষর বা ব্যবহারিক স্বাক্ষর বা ফাংশনাল লিটারেসি। আবার বলছি, কার্যকরী স্বাক্ষর কাকে বলে? সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তাকে বলে কার্যকরী স্বাক্ষর বা ব্যবহারিক সাক্ষরতা বা ফাংশনাল লিটারেসি। নেক্সট 9 নম্বর, অন্তর্ভুক্তি শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কি? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তি শিক্ষা, এই শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেটি বিশেষ কোনো একজন শিশুর জন্য নয়, আবার একজন শিশুকে বাদ দিয়েও নয়, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, অক্ষমতা, প্রতিবন্ধকতা নির্বিশেষে সকলের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাকে বলছে অন্তর্ভুক্ত শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। একটি বিদ্যালয়ে একটি শিশু, সে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বা সে শারীরিক দিক থেকে যদি কোনোভাবে প্রতিবন্ধকতা থাকে বা অক্ষম থাকে, তাকেও একই ছাতার তলায় শিক্ষা দিতে হবে, সেটি হলো ইনক্লুসিভ এডুকেশন। হ্যাঁ, এখানে আবার কিছু কন্ডিশন আছে, সে যদি একদমই তার মানসিকভাবে একদমই সে অচল, তাহলে কিন্তু তাকে এই শিক্ষার মধ্যে আনা যাবে না, সেখানে স্পেশাল এডুকেশনে চলে যাবে। কিন্তু একটি স্বাভাবিক শিশু, অক্ষম সে ঠিকই, কিন্তু কম অক্ষম। হ্যাঁ, একটি শিশু চোখে কম দেখে, এই অজুহাতে তাকে যদি আমরা একটি স্বাভাবিক স্কুলে না পড়াই, বা একটি শিশুর হাত খারাপ বা সে চলতে পারে না, এই অজুহাতে যদি আমরা একটি শিশুকে একটি সাধারণ স্কুলে না পড়াই, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। কারণ সে বাদবাকি তো সব কিছুই ঠিক আছে, সে শুনতে পাচ্ছে, বলতে পারছে, তার ব্রেন ভালো, সে হাঁটতে পারছে না, তার একটি হাত খারাপ বা সে চলতে পারে না, এই অজুহাতে তাকে কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না বা সাধারণ স্কুল থেকে বঞ্চিত করা যাবে না। এই উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রচলন করা হয়েছিল সেটিকে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। হ্যাঁ, এখানে মাথায় রাখতে হবে, যারা শারীরিক দিক থেকে একদম অক্ষম, কানে একদম শুনতে পারে না, চোখে একদম দেখতে পারে না, তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটি হলো কিন্তু স্পেশাল এডুকেশন। তুলনামূলকভাবে কম অক্ষম শিশুদের সাধারণ শিক্ষার আঙ্গিনায় পৌঁছে দেওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটা হলো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা। নেক্সট, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট এর দুটি কারণ। ড্রপ আউট, কেউ পড়তে পড়তে স্কুল ছেড়ে দিচ্ছে, কিছুদিন পড়ার পরে স্কুল ছেড়ে দেয়, এটা বহুত কারণ থাকতে পারে। তার মধ্যে সব থেকে বড় কারণ হলো অর্থনৈতিক কারণ। আমাদের এখনও সমাজে অনেক পরিবার আছে যারা দিনে দুমুঠো খেতে পারে না ঠিক মতো, সে উপার্জন বাদ দিয়ে সে তার খিদা নিবারণ করতে না পারছে, তার উপর সে আবার স্কুলে এসে শিক্ষা গ্রহণ করবে, এটা ভাবাই কিন্তু যায় না। এই অর্থনৈতিক কারণে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই, আমরাও যখন পড়াশোনা করেছি আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল যারা মাঝপথে ছেড়ে দিয়েছে, ইনকাম করার জন্য সে চলে গেছে বাইরে বা খেতে, জমিতে, যেইভাবে হোক না কেন, এটি কিন্তু মূল কারণ, অর্থনৈতিক কারণ। এবং আরেকটি কারণ হলো বিদ্যালয় অত্যাধিক দূরে, অনেক গ্রামগঞ্জে আছে, প্রত্যন্ত এলাকায় আছে, যেখানে কিন্তু এখনও পর্যন্ত বিদ্যালয় বা উচ্চশিক্ষা গ্রহণে অনেক দূরে দূরে কিন্তু যেতে হয়। এই সব কারণে যদি দূরত্ব থাকে, মেয়েরা তো মেয়েদের ক্ষেত্রে দূরে স্কুল হলে তো শিক্ষা গ্রহণে খুবই অসুবিধা, এবং ছেলেদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই অসুবিধাটা দেখা যায়। যেতে আসতেই যদি সময় নষ্ট হয়ে যায়, তাহলে সে শিক্ষা গ্রহণ করবে কি? আর দূরত্বের কারণে আস্তে আস্তে কিন্তু স্কুলে যাওয়ার যে ইচ্ছা, প্রবণতা, এটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়।
এই সব কারণে কিন্তু ড্রপ আউট হতে দেখা যায়। এছাড়াও আছে পারিবারিক অনীহা, পারিবারিক কোনো সমস্যার কারণে সে যেতে পারে না, আরও অনেক কিছু আছে, ওগুলো নয় পরে আলোচনা করা হবে। নেক্সট প্রশ্নটি কি আছে? 11 নম্বর। সংখ্যাগুলো দেখবেন ভালো করে। 2, 5, 3, 2, 5, 7, 4, 5, 8 স্কোরগুলোর মোড নির্ণয় করো। মোড নির্ণয়ের সূত্রটি কি? আমরা জানি রাশিমালার যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোড। মনে রাখতে হবে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মোড নির্ণয়ের সূত্রটি হলো যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে বা অধিকবার থাকবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোড। তাহলে এখানে অধিকবার আছে, দেখুন 5 3 বার আছে, 2 2 বার আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা মোড বলতে পারি 5। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখি বলা থাকে যে একের অধিক যদি এক বা আরও বেশি সংখ্যা বারবার থাকে তাহলে দুটো সংখ্যাই হবে নির্ণয় মোড। এক্ষেত্রে অনেকে 5 বলবে, আবার 5-এর সঙ্গে 2 সেটাও বলা হবে যে 5 এবং 2 উভয়ই হলো এই স্কোরের মোড। আমরা 5 এবং 2 বলতে পারি, কারণ 2 2 বার আছে, 5 3 বার আছে, তাহলে 5টা হলো মূল, 5 5 5 3টা নির্ণয় মোড। কিন্তু অন্যান্য সূত্রের ক্ষেত্রে আমরা 5 এবং 2 দুটোই কিন্তু মোড বলতে পারি। নেক্সট 12। গ্যাগনের শ্রেণীবিভাগ অনুযায়ী সর্বোচ্চ উচ্চ পর্যায়ে শিখন কোনটি? গ্যাগনের শ্রেণীবিভাগ অনুযায়ী সর্বোচ্চ উচ্চ পর্যায়ে শিখন কোনটি? আমরা জানি গ্যাগনের মোট শিক্ষা স্তর হলো 8টি দিয়েছেন। 8টির মধ্যে প্রথম আছে কাঠিন্যতা অনুসারে। গ্যাগনের যে শ্রেণীবিভাগটা করা আছে সেটি কাঠিন্যতা অনুযায়ী আমরা যদি দেখি 8টি স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকছে সমস্যা সমাধানমূলক শিখন, সেটি হলো 8 নম্বর পয়েন্টে। আর সব থেকে ইজি এবং প্রথম পর্যায়ে সংকেত শিখন। সংকেত শিখন হলো প্রথম এবং কাঠিন্যতার দিক থেকে খুবই সোজা, এবং কাঠিন্যতার দিক থেকে সর্বোচ্চ এবং সর্বোচ্চ স্তরের যে শিখন স্তরটি আছে সেটি হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। তাহলে এখানে উত্তর হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। সঙ্গে আরেকটি জানার বিষয়, এখানে কি বলছে সর্বোচ্চ পর্যায়, তাহলে সর্বোচ্চ পর্যায় হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, যদি থাকে সর্বনিম্ন পর্যায় তাহলে হবে সংকেত শিখন, এটা মনে রাখতে হবে। নেক্সট, কি কারণে চক্র সম্পদ গঠন করা হয়েছে? চক্র সম্পদ কি কারণে গঠন করা হয়েছে? সর্বশিক্ষা অভিযান সকলের জন্য শিক্ষার পরিকাঠামো ও পরিবেশ সেবার উন্নতি কল্পে চক্র সম্পদ গঠন করা হয়েছে। চক্র সম্পদ হলো সার্কেল রিসোর্স সেন্টার, সার্কেল রিসোর্স সেন্টারকে বলা হচ্ছে চক্র সম্পদ। কি বলা হয়েছে? সর্বশিক্ষা অভিযান সকলের জন্য শিক্ষার পরিকাঠামো ও পরিষেবার উন্নতি কল্পে এই চক্র সম্পদ গঠন করা হয়েছে। নেক্সট, ইসিসিই কি? ইসিসিইর ফুল ফর্মটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ইসিসিইর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এখানে কি বলছে ইসিসিই কি? তা আমাদের জাতীয় শিক্ষার অন্যতম লক্ষ্য হলো প্রত্যেক শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করা, অর্থাৎ সেই শিশুটি যাতে পুষ্টি, স্বাস্থ্য, মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে, প্রাক্ষবিক দিক থেকে, নৈতিক দিক থেকে প্রভৃতি দিকগুলো যাতে যথাযথ বিকাশ হয় তার জন্য যে কর্মসূচি সেটাই হলো ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সিস্টেম। আবার বলছি, আমাদের জাতীয় শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর সামগ্রিক বিকাশ, মানে সব দিক থেকে যাতে সেই শিশুটির বিকাশ হয়। কোন কোন দিক থেকে? পুষ্টি দিক থেকে, স্বাস্থ্য দিক থেকে, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশের দিক থেকে, যাতে সব দিক থেকে যাতে সে বিকাশ হয় তার জন্য যে কর্মসূচি রাখা হয়েছিল সেটাই হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যেটা সংক্ষেপে বলা হচ্ছে ইসিসিই। নেক্সট, সহগতি কাকে বলে? সহগতি, কো রিলেশন। রাশিবিজ্ঞানের ভাষায় দুই বা ততোধিক চলের মধ্যে পারস্পরিক যে সম্বন্ধ তাকেই সহগতি বলে। আবার বলছি, সহগতির ইংরেজি হলো কো রিলেশন। তাহলে
রাশিবিজ্ঞানের ভাষায় দুই বা ততোধিক চলের মধ্যে, চল মানে কি বলেছিলাম, ভেরিয়েবল, তা রাশিবিজ্ঞানের ভাষায় দুই বা ততোধিক চলের মধ্যে পারস্পরিক যে সম্বন্ধ তাকে সহগতি বলে, একটার সঙ্গে আরেকটির সম্পর্ক। যেমন বৃষ্টি ও জলস্তরের হ্রাস বৃদ্ধির সম্পর্ক, বৃষ্টি বাড়লে জলস্তর বৃদ্ধি পাবে, বৃষ্টি কমলে জলস্তর হ্রাস পাবে। তাহলে যে সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু তিন ধরনের সম্পর্ক আছে, পজিটিভ রিলেশন, নেগেটিভ রিলেশন, জিরো রিলেশন। মানে একটি বাড়লে আরেকটি বাড়বে, এটা হলো পজিটিভ, আর নেগেটিভ হলো একটি বাড়লে একটি কমবে, নেগেটিভ কোরিলেশন। আগেরটা হলো পজিটিভ কোরিলেশন, আর জিরো কোরিলেশন বা শূন্য কোরিলেশন, শূন্য সহগতি যেটাকে বলা হচ্ছে। ধনাত্মক সহগতি, ঋণাত্মক সহগতি, শূন্য সহগতি বাংলা ভাষায়। তাহলে বৃষ্টি ও জলস্তরের হ্রাস বৃদ্ধি কি? এটি কিন্তু পজিটিভ কোরিলেশন বা ধনাত্মক সহগতি। তাহলে বৃষ্টি বাড়লে কি হচ্ছে? জলস্তর বৃদ্ধি পাবে, বৃষ্টি কমলে কি হবে? জলস্তর হ্রাস পাবে। এই যে সম্পর্ক, এটাকে বলা হচ্ছে সহগতি। অথবা অন্তর্দৃষ্টি বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টি মানে কি? অন্তর্দৃষ্টি মানে কি হচ্ছে ইনসাইটফুল লার্নিং। অন্তর্দৃষ্টি হলো ইনসাইটফুল লার্নিং নয়, অন্তর্দৃষ্টিমূলক শিখন যখন বলবো তখন হলো ইনসাইটফুল লার্নিং। এখানে যেহেতু বলছে অন্তর্দৃষ্টি বলতে কি বোঝো, অন্তর্দৃষ্টি মানে ইনসাইটফুল। তা অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়? গেস্টালবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যীকরণ এর মাধ্যমে শিখন ঘটে। আমরা কোনো সময় পৃথকীকরণ করি, একটার সঙ্গে একটা জিনিস আলাদা করি, এবং তার মাধ্যমে যখন আমরা কোনো একটি বিষয় সামান্যীকরণে আসি তখন তার মাধ্যমে আমরা শিখন ঘটে। একটা কোনো জিনিসের যখন আমরা পৃথকীকরণ করব, কোনো বিষয়ের সঙ্গে কোনো বিষয়, অবশ্যই তার বৈশিষ্ট্য দেখে করব। তাহলে যখন আমরা তার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করতে পারছি তখন কিন্তু আমরা একটা সাধারণ সিদ্ধান্তে আসতে পারবো যে হ্যাঁ, এর মধ্যে এই জিনিসগুলো আছে, এর মধ্যে এই জিনিসগুলো আছে, তার মধ্যে একটা আমরা সামান্যীকরণ ঘটালাম। তাহলে যখনই করতে পারবো তার মানে আমরা কিন্তু সেখান থেকে শিখে গেলাম দুটো জিনিসের মধ্যে আলাদা কী আছে বা তাদের মধ্যে বৈশিষ্ট্য কী আছে। তারপরে কি বলছে? সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি। তার কি বলছে? গেস্টালবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যীকরণের মাধ্যমে শিখন ঘটে। সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলা হয় অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয়। হঠাৎ করে কোনো একটি সমস্যা হয়েছে, অবশ্যই সমস্যা হওয়ার পরেই কিন্তু আমরা সেই জিনিসটা সলভ করি এবং সেখান থেকে জিনিস শিখি। তাহলে যখন আমরা কোনো সময় কোনো সমস্যায় পড়বো, হঠাৎ করে যখন সেই সমস্যার সমাধান করতে পারবো বা সমস্যাটা উপলব্ধি করতে পারবো তখন সেটা বলা হচ্ছে অন্তর্দৃষ্টি। নেক্সট 16 নাম্বার, পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল কথাটির অর্থ হলো পিকচার এলিমেন্টস। পিকচার এলিমেন্টসকে বলা হচ্ছে পিক্সেল। এটি হলো মনিটরের একেবারে ক্ষুদ্রতম অংশ। পিক্সেলকে চোখে দেখা যায়, অসংখ্য পিক্সেলের সমন্বয়ে একটি মনিটর গঠিত হয়। এইসব নিয়ে নয় পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা নয় অনেক বড় হয়ে যাবে। তাহলে কি হচ্ছে পিক্সেল মানে কি? পিক্সেল কথাটির অর্থ হলো পিকচার এলিমেন্টস। এটি হলো মনিটরের একেবারে ক্ষুদ্রতম অংশ। মনিটর যেখানে আমরা ছবি দেখি, আমরা যে টিভির পর্দায় ছবি দেখি, যার উপরে ছবিটা ভেসে ওঠে সেটা কিন্তু পিক্সেল দিয়ে তৈরি। পিক্সেল যত বেশি হবে, ভালো হবে, উন্নত মানের হবে, তত কিন্তু পিকচার কোয়ালিটি ভালো হবে। পিক্সেল কথাটির অর্থ হলো পিকচার এলিমেন্টস। এটি হলো মনিটরের একেবারে ক্ষুদ্রতম অংশ। মনিটর কাকে বলে? যেখানে ছবি ভেসে ওঠে, আমরা কিছু লেখা বা কোনো ছবি দেখতে পারি, সেটা হলো মনিটর। পিক্সেলকে চোখে দেখা যায়, অসংখ্য পিক্সেলের সমন্বয়ে একটি মনিটর গঠিত হয়। এবং সর্বশেষ অথবা কি আছে, অলিক স্মৃতি কাকে বলে? অলিক স্মৃতির ইংরেজি হলো ভার্চুয়াল মেমোরি। অলিক স্মৃতির ইংরেজি শব্দটি হলো ভার্চুয়াল মেমোরি। তাহলে ভার্চুয়াল মেমোরি কাকে বলে বা অলিক স্মৃতি কাকে বলে? অনেক সময় কম্পিউটারের প্রধান মেমোরির অংশটি বেড়ে যায়, এর ফলে সহায়ক মেমোরির মাধ্যমে কম্পিউটারের সুবিধা অর্জন করার প্রক্রিয়াকেই বলে অলিক স্মৃতি।
আবার বলছি, অনেক সময় কম্পিউটারের প্রধান মেমোরির অংশটি বেড়ে যায়, এর ফলে সহায়ক মেমোরির মাধ্যমে কম্পিউটারের সুবিধা অর্জন করার প্রক্রিয়াকেই বলে ভার্চুয়াল মেমোরি বা অলিক স্মৃতি। তাহলে আজকের ভিডিওটি আজ এই অবধি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান। কোনো উত্তর নিয়ে যদি অভিযোগ থাকে বা কোনো মতামত থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর কোনো উত্তর যদি পরিবর্তন হয় অবশ্যই আমরা সেটি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেব। তাহলে চলুন আজ এই অবধি, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।